সপ্তাহান্তে এখনো চড়া চালের বাজার, সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। স্থিতিশীলতা ফেরেনি মাছ মাংসে, কাঁচা বাজারে স্বস্তি। ইন্ডিয়ান চালগুলো একটু দাম বেশি দেখা আপনার দেশি চালের যারা ব্যবসায়ীরা এরা দাম বাড়ায় দিয়ে দিচ্ছে। এটা যদি পদক্ষেপ নেয় তারা সরকার, তাইলে সেটা এটা কোনো একটা সুরা পাওয়া যায়। শুরু মেডিকেল ভর্তি যুদ্ধ, আসন প্রতি লড়ছেন অন্তত 25 জন। উৎসব মুখর পরীক্ষার আশা অভিভাবকদের। বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানালেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। কুষ্টিয়ায় স্কুলের গণ্ডি না পেরোলেও এমবিবিএস ডাক্তারের সাইনবোর্ড ঝুলিয়ে তপন বিশ্বাসের প্রতারণা, চরম স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি, ইসরায়েলি পার্লামেন্টে অনুমোদন, নেতানিয়াহুর ঘোষণা, জাতীয় নিরাপত্তা মন্ত্রী বিরোধিতা। এবং পারিশ্রমিক পাওয়ার আশ্বাসের পর বিপিএল সিলেটের বিপক্ষে আজ মাঠে নামবে রাজশাহী। অপর ম্যাচে রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সপ্তাহান্তে এখনো চড়া চালের বাজার, সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা, তবে স্বস্তি মিলছে কাঁচা বাজারে। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আপনি তো বাজারে রয়েছেন, আজ নিত্য পণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কারওয়ান বাজার কাঁচা বাজারে। আমরা যেটি দেখছি যে আসলে যে শীতকালীন যে সবজি তার কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে আসলে বাজার জুড়ে আমরা দেখছি যে শীতের সবজি যেগুলো রয়েছে তার পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে একটু স্বস্তির সংবাদ হলো যে প্রত্যেকটি সবজির দামই কিন্তু আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই বলা চলে। কারণ আমরা দেখছি যে ফুলকপি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে, বাঁধাকপি ঠিক একই অবস্থা, সেই সাথে শিম বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে। একই সাথে আমরা বেগুন দেখছি, বেগুনের দামও কিন্তু আসলে 30 থেকে 35 টাকা, অর্থাৎ প্রায় সব সবজির দামই কিন্তু আসলে এই বাজারে আমরা দেখছি যে 50 টাকার মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা আলু তাও কিন্তু আসলে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি করতে আমরা দেখছি। তবে অন্যান্য যে নিত্য পণ্যগুলো রয়েছে তার বাজার কিন্তু আসলে স্থিতিশীল অবস্থায় নেই, কারণ যেগুলোর দাম গত সপ্তাহের মতোই কিন্তু আসলে চড়া দামে বিক্রি হচ্ছে। যেটি আমরা বলছিলাম যে আগে নিউজে আমরা যেটি জানিয়েছি যে চালের যে সিন্ডিকেট, অর্থাৎ চালের দাম কিন্তু আমরা দেখছি যে এই সপ্তাহে কিন্তু চালের দাম বৃদ্ধি, চালের পর্যাপ্ত সরবরাহের কথা কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু তারপরে কিন্তু দাম কমছে না। কারণ হিসেবে তারা বলছেন যে আসলে মিল সিন্ডিকেট যারা রয়েছে তাদের কারণেই কিন্তু আসলে চালের দাম নিয়ন্ত্রণে আসছে না। তারা বলছেন যে বাংলাদেশের বাইরে থেকে, অর্থাৎ ভারত থেকেও কিন্তু চাল বাংলাদেশে আমদানি করা হচ্ছে, আসছে, কিন্তু তারপরও চালের দাম আসলে চিকন চালের দাম কমছে না। তবে মোটা চালের দাম বলছেন যে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে। গত সপ্তাহের মতোই আমরা দেখছি যে মোটা চাল কিন্তু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকার মধ্যে মোটা চালগুলো বিক্রি হচ্ছে। তবে আমরা যদি অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেখানে যদি যাই তাহলে আমরা যেটি দেখেছি যে তেলের দাম, অর্থাৎ তেল, সেখানেও কিন্তু তেলের একটা সিন্ডিকেটের কথা ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে তেলের সরবরাহ কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন যে তাদের যে চাহিদা, অর্থাৎ সাধারণ মানে খুচরা বিক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদা অনুসারে কিন্তু তারা তেল মিল মালিক বলেন অথবা তাদের যে এজেন্ট রয়েছে তাদের থেকে তারা কিনতে পারছে না, যে কারণে তারা শঙ্কা করছেন যে তেল থেকে শুরু করে অন্যান্য দ্রব্যাদি এগুলো কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা তারা করছেন। তবে সেক্ষেত্রে যে এখন যে যারা রয়েছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা এ সমস্ত বিষয়ে দেখভালের দায়িত্বে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আসলে বাজার সিন্ডিকেট এবং বাজারের যে স্বাভাবিক পরিস্থিতি এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য আসলে এই যারা তদারকির দায়িত্বে রয়েছে তাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আসলে মাছের বাজারও আমরা দেখেছি যে মাছের বাজারও আসলে দাম নিয়ন্ত্রণের বাইরে। এখন কিন্তু শীতের সিজনে মাছেরও পর্যাপ্ত সরবরাহ থাকার কথা,
কথা, কিন্তু সেখানেও আমরা দেখছি যে আসলে প্রায় প্রতিটি মাছের দামই কেজিতে 10 থেকে 20 টাকা এবং অনেক অংশে 100 টাকার উপরেও দাম বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আসলে রাজধানীর নিত্যপণ্যের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। এদিকে ভোলায় মাছ ও মাংসের বাজার চড়া থাকায় মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার মাঝে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এই যে দাম বেড়েছে, দাম বাড়ার কি কারণ বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। ইশরাত, ছুটির দিনে আজকের বাজারও আমরা যেমনটি দেখেছি বাজার পরিস্থিতি বলা যায় অস্থিতিশীল। বিশেষ করে যে নিত্যপণ্যের দরদাম, সবজির দাম একেবারেই বলা যায় যে নিয়ন্ত্রণে রয়েছে, তবে মাছ, মাংস এবং মুরগির দাম আজকে কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা জেনেছি খাসির মাংস বিক্রি হতো কেজিতে 1000 টাকা, সেটি সপ্তাহের ব্যবধানে সেটি আজকে কিন্তু বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে, এবং একই সাথে বেড়েছে গরুর মাংসের দামও। গরুর মাংসের দাম গত সপ্তাহে ছিল 700 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে কিন্তু বিক্রি হতে আমরা দেখেছি 750 টাকা, এবং লেয়ার মুরগির দামও কিন্তু বেড়েছে। লেয়ার মুরগির দাম 700, লেয়ার মুরগির দাম কিন্তু বিক্রি হচ্ছে 350 টাকা, এবং যে ব্রয়লার মুরগি রয়েছে সেটি 190 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং একই সাথে সব ধরনের মাছের দাম চড়া। বলা যায় ইলিশের দাম অনেকটাই নাগালের বাইরে, সেটি বিক্রি হচ্ছে কেজি প্রতি 1500 থেকে 2000 টাকা দরে, এমনটি আমরা জেনেছি। এবং যে অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু আমরা যেমনটি জেনেছি যে সেই সমস্ত মাছের দামও কিন্তু আপনার কেজিতে কিন্তু বেড়েছে, এবং বলা যায় যে 500 টাকার নিচে অধিকাংশ মাছের দাম কিন্তু মিলছে না। তো আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন মাংসের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে, বিশেষ করে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে তারা বলছিলেন যে গরু তাদের আমদানি করতে হয় বাইরের জেলা থেকে, তো সেক্ষেত্রে যে পরিবহন ভাড়া সেটি অনেকটা বৃদ্ধি পেয়েছে, যে কারণে তাদের বাধ্য হয়ে লোকসান ঠেকাতে তারা দাম বাড়িয়ে দিয়েছে জেনেছি। এবং ক্রেতাদের অভিযোগ বরাবরই একটাই, তারা অভিযোগ করছেন যে নিয়মিত যদি বাজার মনিটরিং করা হয় সেক্ষেত্রে দরদাম কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ভোলার বাজারে মাছ এবং মাংসের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা। এবার অন্য প্রসঙ্গ। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত 1 ঘন্টার এই পরীক্ষা দেশের 19টি পরীক্ষা কেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। তবে সংক্ষিপ্ত সিলেবাসে HSC পরীক্ষা হলেও ভর্তি পরীক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসেই। সকাল থেকেই কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল উপচে পড়া ভিড়। এবার আবেদন জমা পড়েছে 1,35,261টি। কোটা সহ মেডিকেলে মোট আসন 5,380টি। এই হিসেবে এই বছর একটি আসনের জন্য 25 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। 2023-24 শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে 1,04,044 শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। সকাল 10টায় শুরু হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা, এবং এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিয়াজ, ভর্তি পরীক্ষায় বসার আগে শিক্ষার্থীরা কি বলছিলেন এবং সামগ্রিক পরিবেশ এখন কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ। সকাল ঠিক 10টায় কিন্তু শুরু হয়ে গেছে 2024-25 শিক্ষাবর্ষের যে MBBS ভর্তি পরীক্ষা সেটি, এবং আপনাকে একটু বলে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে স্বাস্থ্য সহকারী উপদেষ্টা আসছেন এই পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শনে, এবং ঢাকা মেডিকেলের যে পরিচালক রয়েছেন তিনিও এখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রগুলোতে, এবং তিনি দেখছেন যে আসলে সব বিষয়গুলো তদারকি করছেন, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু আসলে তিনি তদারকি করছেন। সেই সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আসলে অভিভাবকদের
ভিড় রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় আপনার এরিয়াতে। এবং আপনাকে একটু বলে রাখি যে এই বছর কিন্তু আপনার প্রায় এক সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 110টি মেডিকেলে আসলে এই ভর্তি পরীক্ষার জন্য আর কি আপনার প্রতিযোগিতা লড়াই করছে। এবং সেই সাথে কিন্তু আপনার বলে যে 110টি মেডিকেলের মধ্যে কিন্তু 37টি রয়েছে সরকারি মেডিকেল এবং 67টি বেসরকারি, একটি আর্ম ফোর্সেস মেডিকেল এবং 5টি রয়েছে বেসরকারি আর্মি মেডিকেল। এবং একটু বলে রাখি যে এবার কিন্তু আসলে আপনার একটি আসনের বিপরীতে কিন্তু প্রায় 25 জন শিক্ষার্থী কিন্তু আসলে লড়াই করবেন। এবং এখানে কিন্তু আপনার এবছর প্রায় 1,35,261টি কিন্তু আসলে আবেদন জমা পড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু 2023-24 শিক্ষাবর্ষে কিন্তু আপনার প্রায় আবেদন জমা পড়েছিল 1,04,040 শিক্ষার্থী। এবং সেক্ষেত্রে এবছরের তুলনায় কিন্তু আপনার গত বছর কিন্তু কম ছিল এবং আসন প্রতি কিন্তু 19 জন কিন্তু আপনার লড়াই করেছে গত বছর। তবে এবছর কিন্তু আরও একটু বেশি, 19 জন থেকে এবার 25 জন করে একটা সিটের বিপরীতে কিন্তু তারা লড়াই করছে। এবং আপনাকে একটু বলতে রাখি যে করোনার সময়কালীন থেকে কিন্তু শিক্ষার্থীরা আপনার এক ধরনের পড়াশোনায় কিন্তু আপনার সংক্ষিপ্ত সিলেবাসে পড়াশোনা করে আসছে। যদিও এবারও এসএসসি পরীক্ষা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে, তবে আপনার তারা কিন্তু আপনার এই ভর্তি পরীক্ষা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসই দিচ্ছেন এমনটা আসলে বলেছেন। যদিও তারা পূর্ব প্রস্তুতি সেভাবেই নিয়েছেন, যেহেতু এটা মেডিকেল ভর্তি পরীক্ষা, সেক্ষেত্রে আসলে তাদের প্রস্তুতি কিন্তু আসলে কোনো কমতি ছিল না। এবং তারা যেটা বলছেন যে যেন বিগত সরকার আমলে যেসব প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে সেই প্রশ্ন ফাঁসের যে অভিযোগটি সেটি যেন এই বছরের যেন আর না ঘটে। এবং এই জুলাই অভ্যুত্থানের মধ্যে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার যেন এই বিষয়টি খুব ভালোভাবে নজর দেয় এবং কোনোভাবেই যেন এই প্রশ্ন ফাঁসের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে, এমনটি তাদের দাবি। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সকাল 10টায় শুরু হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। যুক্তরাষ্ট্র ভারত দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। এবারই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এরিক গারসেত্তি বলেন, আমরা দু দেশেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে সংখ্যালঘু নির্যাতন নিয়েও অবস্থান ব্যাখ্যা করেন এরিক। I think we both share the principles that we want to see a peaceful, democratic South Asia. And we share those principles. We're coordinating on that together. We've spoken out clearly that whether it's Bangladesh or any country, religious minorities should not be persecuted. And I think we have an opportunity. Both of us want to see democracy and democratic elections established in Bangladesh as soon as possible. স্কুলের গণ্ডি না পেরুলেও তিনি চিকিৎসক। বসেছেন নিজস্ব চেম্বার খুলে। সিরিয়াল নিয়ে 300 টাকা ভিজিটে দেখেন রোগীও। সার্টিফিকেট না থাকলেও প্রেসক্রিপশন করেন এমবিবিএস ডাক্তারের মতোই। বলছিলাম কুষ্টিয়ার কথিত চিকিৎসক তপন বিশ্বাসের কথা। কোনো ধরনের সার্টিফিকেট না থাকলেও দীর্ঘদিন ধরে তিনি এভাবেই চালিয়ে আসছেন জটিল সব রোগের চিকিৎসা। আর এই চিকিৎসকের অপচিকিৎসার ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছে রোগীরা, পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার কথিত চিকিৎসক তপন বিশ্বাস দীর্ঘ 2 যুগ ধরে করে আসছেন জটিল সব রোগের চিকিৎসা। 300 টাকা ভিজিটে নিজ চেম্বারে বসে সিরিয়ালের মাধ্যমে দেখেন রোগী, প্রেসক্রিপশন করেন এমবিবিএস ডাক্তারের মতোই। যদিও এই চিকিৎসকের নেই কোনো সার্টিফিকেট, স্কুলের গণ্ডি না পেরোলেও হাতে কলমে প্রশিক্ষণ নিয়েই দেন চিকিৎসা। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। ভুল চিকিৎসায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগীরা। গায়ে ঘা হয়েছিল ফোট, আমি ওর কাছে 2 মাস চিকিৎসা হয়েছে, আমার কোনো পরিবর্তনই হয়নি। পরে আমি কুষ্টিয়ায় যা ভালো হয়েছি, পরে আমি শুনলাম যে ও নাকি কোনো একটা ডাক্তারই না, ওর কোনো সার্টিফিকেটই নাই। একজন যখন যায় তার রোগটা ভালো হওয়ার জন্য, কিন্তু যখন কিছুদিন যায় যাবত যখন চিকিৎসা নিয়ে আসতেছে তখন মানে এটা কোনো কাজে লাগে না, শুধু টাকা পয়সা নিয়ে মানে চিকিৎসা নামে প্রতারণা, মানুষের সাথে প্রতারণা করে যাইতেছে। যে তপন কুমার বিশ্বাস যে পোড়াদহ ছাত্র ডাক্তার, যে চিকিৎসাগুলো দিচ্ছেন এই চিকিৎসাগুলা একটা এমবিবিএস ডাক্তার দিতেও ভয় পাই। সপ্তাহে 2 দিন সময় দিচ্ছে, তাদের কাছে অর্থ লুট করছে। রোগ যেটা রোগ বাদেও মানে অন্যান্য
ওষুধের সাইড ইফেক্ট আছে, চিকিৎসা নিচ্ছে, সাইড ইফেক্টের কারণে আবার সমস্যা হচ্ছে রোগীদের। ওনার ভুল সিদ্ধান্তের কারণে রোগীর অনেক বিভ্রান্ত হচ্ছে আর রোগের ঠিক মতো সুচিকিৎসা পাচ্ছে না। ডাক্তার নাই, ডাক্তারের কোনো সার্টিফিকেটও ওনার নাই। উনি হয়তো সম্ভবত 3 পাস নাকি পাস করছিলেন, এভাবে তার ডাক্তার জীবন চলছে। তবে চিকিৎসা সেবার স্বীকৃত কোনো সার্টিফিকেট না থাকার বিষয়টি স্বীকার করে কথিত এই চিকিৎসক তপন বিশ্বাস বলছেন, হাতে কলমে প্রশিক্ষণ নিয়েই করেন তিনি চিকিৎসা। না, কোনো সার্টিফিকেট এমবিবিএস নাই, পড়াশুনো করেছি, এসএসসি পাস, ওই এগুলোই প্রশিক্ষণ হাতে কলমে শেখা আর কি। এতে প্রেসক্রিপশন, এই সাধারণ প্রেসক্রিপশনটা করে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রুগী ইয়েতে পাঠাই দিই, পরে পাঠাই দিই ইয়েতে। এটা এখন ধরেন অপরাধ বললে অপরাধী হয়ে গেল, আর কি করা যাবে অপরাধ বললে। আর সিভিল সার্জন বলছেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তারা, তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। আমার কানে বাইদি বাই এসছে, এটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের তদন্ত টিম যাবে, টিম এসে যে রিপোর্ট দেবে তারপরে আমি তার সম্পর্কে আসলে বলতে পারবো। চিকিৎসা সেবার নামে প্রতারণাকারী এই কথিত চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়ে যায় প্রায় 3 শতাধিক বসতঘর, স্কুল, গুদামঘর ও দোকান। এতে গৃহহীন হয়েছেন 4000 রোহিঙ্গা। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া মোচনি রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশেপাশের বসতঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাতে 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। খোঁজ খবর নেয়ার পরে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। একটা বয়সে এসে হঠাৎ শারীরিক পরিবর্তন, ছেলে হয়েও চাল চলনে দেখা দেয় মেয়েলি স্বভাব। পরে সমালোচনার মধ্যে পরিবারের সম্মান বাঁচাতে হিজড়া তকমা নিয়ে ছাড়েন ঘর। তবে মেয়েলি অঙ্গভঙ্গিতে নেচে গেয়ে উপার্জিত অর্থে চালিয়ে যাচ্ছেন নিজেদের পড়াশোনা। বলছি ময়মনসিংহের রাফি ও রাব্বির কথা। তারা বলছেন, যোগ্যতা অনুযায়ী চাকরি হলে হয়তো সমাজ ও পরিবার তাদেরকে সহজেই মেনে নেবে। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ময়মনসিংহ নগরীর নমহল এলাকার আশিক রাফি 6ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় হঠাৎ শারীরিক পরিবর্তন তাকে মেয়েলি স্বভাবের করে তোলে। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত পরিবার তাকে স্বাভাবিকভাবে নিলেও পরে নানা মানুষের কটু কথায় ছাড়তে হয় ঘর। নাম পাল্টে রাখেন বুশরা। মেয়েলি পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে নেচে গিয়ে উপার্জিত অর্থে পড়ছেন এইচএসসি 2য় বর্ষে। একই কারণে এসএসসি পরীক্ষা দিয়ে ঘর ছেড়ে এবছর ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিয়েছেন নাটক ঘর লাইনের আবিদ রাব্বি। লম্বা চুল, শাড়ি এবং বাচনভঙ্গিতে সবার কাছে তিনি পরিচিতি পেয়েছেন ববি নামে। যোগ্যতা অনুযায়ী চাকরি হলে সমাজ তাদের ইতিবাচক দৃষ্টিতে দেখবে বলে জানান তারা। চাকরি করতে পারতাম, ভালো কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম, ফ্যামিলি, সমাজ, রাষ্ট্র আমাকে সহজভাবে নিতে পারতো। যখন আমি ক্লাস 6-এ উঠি, মুকুল নিকেতনে পড়া হয়, তখন আমি বুঝতে পারি যে আমার পরিবর্তন আছে। স্বজনরা বলছেন, তাদের শারীরিক পরিবর্তনে প্রথমে অবাক হলেও এখন স্বাভাবিকভাবে নিয়েছেন তারা। পড়াশোনা ও নাচ গান শেখাতে এবং তাদের আশ্রয়ে সহযোগিতা করে যাচ্ছে একটি সংগঠন। তাকে বলা হয় না যে তুমি অন্যরকম, তুমি অন্যরকম ভাবে চলতেছ কেন, এটা কোনোদিনই ওকে প্রশ্ন করা হয় না। প্রথম তো সে স্বাভাবিক, আমাদের ছেলে মেয়ে যেরকম এরকমই ছিল, কিন্তু তার পরিবর্তনটাই 8-10 বছর যাবত এরকম। বাস স্টেশনে ওদিকে যেতে বারণ করি, কারণ তাদেরকে চিন্তা করি যে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নেওয়া যায় কিনা, এর জন্য অনেক সাহায্য করি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন এনজাইম এবং হরমোনের কারণে এমনটি হয় জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলছেন, সমাজে তাদেরকে মানিয়ে নিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। কর্মক্ষেত্র থাকতে পারে এবং সমাজের বিভিন্ন পেশায় এবং সম্মানজনক পেশায় যারা তারা থাকতে পারে, এই ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে। এর জন্য সচেতনতা দরকার আর কি আমাদের। আশিক রাফি নগরের রমেশ সেন রোডে সালমা শেখের সঙ্গে এবং আবিদ রাব্বি মালগুদাম বস্তিতে ভাড়া বাসায় বসবাস করছেন। সমাজের কটু দৃষ্টির পরিবর্তে অন্যান্য মানুষের মতোই সম্মান নিয়ে এগিয়ে যাবে তারা, এমনটাই চাওয়া সচেতন মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সরিষা ফুলে ছেয়ে গেছে শেরপুরের মাঠ। ফুল থেকে মধু আহরণে ব্যস্ত সময় কাটছে মৌচাষীদের। সরিষা আবাদের সঙ্গে মৌচাষীর সংখ্যাও বেড়েছে। কৃষি বিভাগের সহায়তা পেলে মধু সংরক্ষণ আরও বৃদ্ধি পাবে বলে জানান মৌয়ালরা। সহকর্মী মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। সরিষার আবাদে ভরপুর মাঠ, হলুদ ফুলে মৌমাছির আনাগোনা। ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করছে মৌমাছির দল। সরিষার মৌসুমে তাই মৌচাষীদের ব্যস্ততা। এমন চিত্র শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে। 7 থেকে 10 দিন পর পর মৌবাক্স থেকে মধু সংরক্ষণ করেন মৌচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার বাম্পার ফলনের পাশাপাশি মধু চাষেও ভালো লাভবান হবেন মোয়ালরা। প্রতিটি বাক্স থেকে প্রতি সপ্তাহে 5 থেকে 6 কেজি মধু সংগ্রহ করা যায়। অন্য খামারে আমি কাজ শিখছি, কাজ শেখার পর আমি নিজে উদ্যোক্তা হয়েছি। আমি লেখাপড়ার পাশাপাশি এখন মৌ খামারে চাষ করি। আমার এখানে প্রায় এখন বক্স আছে 150 বক্স আছে। প্রায় 5 লাখ টাকার মতো ইনভেস্ট করা হয়েছে অফ সিজনে। তো আশা করতেছি এখন ভালো হবে। গতবার তো শস্যই পাই নাই, কুড়ি এক মন হয় নাই। তো এবার আল্লাহ দিলে ফলনের খুব বাম্পার। এবার নাও বানাসি, এখন সরকার টাইনে নিলেও। তবে কৃষকরা সচেতনতা না থাকায় ফসলে কীটনাশক ব্যবহার করে, এতে মৌমাছি মারা যায়, মৌচাষীরা ক্ষতিগ্রস্ত হয়। শেরপুরে মৌ প্ল্যান্ট ও কীটনাশক ব্যবহারে সচেতনতা বাড়ানোর দাবি জানান তারা। ইদানিংকালে খুব অসুবিধায় ভুগতেছিলাম, যেটা হচ্ছে মানুষ ইচ্ছে মতো তারা বিষ দিতেছে। আসলে আমরা জানি জমিতে বিষ দিলে এটা দিতে হয় বিকালের পরে। বিকালে দিলে আমাদেরও সুবিধা হয়, মৌমাছি মারা যায় না। কিন্তু দুপুরবেলা যদি বিষ দেওয়া হয় জমিতে, তাহলে আমাদের এই জমিতে যখন মৌমাছি যায় আমাদের মৌমাছি মারা যায়। আমি আমাদের উপজেলা কৃষি অফিস বা জেলা কৃষি অফিস তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন কৃষকদেরকে এই বিষয়ে কিছু সতর্কতামূলক তাদেরকে কোনো পরামর্শ দেন। এদিকে কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় 19,068 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে 912টি মধু বাক্স স্থাপন করেছে মৌচাষীরা। মধুর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের একটি প্রকল্প আছে, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষকদেরকে মধু বাক্স দেওয়া হচ্ছে, মধু হারভেস্টার মেশিন দেওয়া হচ্ছে, তাতে করে তারা যেন এই সরিষার সাথে মধুটাও উৎপাদন করতে পারে। শেরপুরে মধু প্রসেসিং প্ল্যান্ট নেই। উন্নত প্রশিক্ষণ আর সরকারি সহযোগিতা পেলে এই জেলায় মধু সংগ্রহের কাজে ব্যাপক উন্নয়ন সম্ভব বলে মনে করেন মৌচাষীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।